হয়তো এখানে অ্যাড্রেস করা সম্ভব হবে না, তবু একটা ইন্ট্রোডাকশনের মতো, একটা ভূমিকার মতো আমি কয়েকটি বিষয় শুধু তুলে ধরতে চাইব। প্রথমত আমরা পিটার ব্রুককে একটু জানার একটা চেষ্টা। পিটার ব্রুকের যে যে কাজ করার যে যে শৈলী মূলত সেটা একটা দিক, এবং তার বিবিধ যে থিয়েটারের কাজ সেইগুলো সম্বন্ধে সামান্য কয়েকটি কথা, এবং অবশেষে ভারতীয় থিয়েটারের সঙ্গে তার সম্পর্ক, সেইগুলো নিয়ে আমি শেষ করব। প্রথমত, পিটার ব্রুক নিজে একটি প্রতিষ্ঠান। আমরা যেভাবে ইউরোপীয় থিয়েটারকে দেখে থাকতে অভ্যস্ত, সেই বৃত্তের খানিকটা বাইরে পিটার ব্রুক। এর একটা কারণ আছে, তার কারণ আমরা এটা দুদিক দিয়েই কিন্তু ওয়ার্ক করে। অর্থাৎ যে পশ্চিমী যে থিয়েটার, ইউরোপীয় বা আমেরিকান থিয়েটারের যে ট্র্যাডিশন, তারা ভারতীয় থিয়েটারকে কিভাবে দেখছে, এবং ভারতীয় থিয়েটার এর দর্শক এবং গবেষক তারা পশ্চিমী থিয়েটারকে কিভাবে দেখছে, এখানে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায় কখনো কখনো। কারণ এটা খুব ইন্টারেস্টিং, আজকে এই গ্লোবালাইজড টেকনোলজিক্যালি এতটা অ্যাডভান্সড একটা জগতের মধ্যে দাঁড়িয়েও আমরা কিন্তু অনেক সময়ই একটা পার্থক্য খেয়াল করে থাকি। মানে ধরুন, পশ্চিমী থিয়েটারের কাছে রবীন্দ্রনাথ আধুনিক বাংলা থিয়েটারকে রিপ্রেজেন্ট করেন, তারপরে কিভাবে কি এগিয়েছে সেটা অনেকের কাছেই এখনো অজানা। ঠিক তেমন ভাবেই আমরা ভারতবর্ষেও ব্রেক্ট পরবর্তী যে ইউরোপীয় থিয়েটার, সেটা তার ঘাত প্রতিঘাত কিভাবে এগিয়েছে সেটা সম্বন্ধেও খানিকটা আমরা অন্ধকারেই। প্রথমত বলতে হয়, যদি ব্রুক নিয়ে কথা বলতে হয়, ব্রুক তো 1925 সালে জন্মগ্রহণ করেন, একজন ব্রিটিশ থিয়েটার কর্মী, একজন থিয়েটার ডিরেক্টর। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে যে তার একটা বড় সময় তার জীবনের শেষের দিকটা কেটেছে ফ্রান্সে। তিনি মারা যান ফ্রান্সে 2022-এ, এই সদ্য প্রয়াতই হলেন বলা যেতে পারে। এবং ফ্রান্সে কিন্তু 70-এর দশক থেকে পিটার ব্রুক ফ্রান্সে কাজ করছেন, এবং যেটা বললাম, তিনি নিজে একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। এবং পিটার ব্রুককে বুঝতে গেলে কিন্তু আমাদের ইউরোপীয় থিয়েটার বা আধুনিক ইউরোপীয় থিয়েটারের দুজন প্রাণ পুরুষ, একজন অবশ্যই বার্টল্ট ব্রেক্ট, আর একজন আন্তোনিন আর্তো, এই দুজনকে একটু জানতে হবে। আর্তো নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না, ব্রেক্ট সম্বন্ধে অনেক কথাবার্তা হয়, কারণ ব্রেক্ট এবং ভারতীয় থিয়েটারের মধ্যে একটা নিবিড় যোগাযোগ এখনো আছে। তবে আন্তোনিন আর্তো কিন্তু অনেকটাই সেই অর্থে প্রাপ্ত, এবং আর্তোর যে থিয়েটার ভাবনা, সেটাকে যেমন ব্রেক্টীয় থিয়েটারকে আমরা এপিক থিয়েটার বলে থাকি, এমনই আর্তোর থিয়েটারকে আমরা থিয়েটার অফ ক্রুয়েলটি বলে থাকি, বা এই শব্দটা আর্তো নিজেই ব্যবহার করেন, থিয়েটার অফ ক্রুয়েলটি। তো কেমন সেই থিয়েটার? সেই থিয়েটার কি প্রচন্ড ক্রুয়েল? তা কিন্তু নয়। উনি বলছেন একটা স্যাভেজ শক ট্যাকটিক্স ব্যবহার করা। এবং আর্তো যেটা প্রথম একটু অন্যভাবে নিয়ে আসেন, এবং তার সঙ্গে সঙ্গে আর্তোর সঙ্গে যে পোস্ট মডার্নিটির যে কানেকশন বা যোগাযোগ, সেটা খুব জরুরি। কারণ আর্তো কিন্তু টেক্সট বা ওয়ার্ডস, শব্দ, মূলত টেক্সটের উপর আমাদের যে নির্ভরতা, তা থেকে বেরিয়ে আসার কথা বলছিলেন বারবার। আর্তো বলেছিলেন যে আমাদের থিয়েটার হবে এমন একটা থিয়েটার যেটা প্লেগের মতো, যেটা মেডিয়েভাল বা ডার্ক এজেস এর সময়কার সেই ভয়ঙ্কর প্লেগের মতো সুপ ডাউন করবে। সুপ ডাউন শব্দটা আর্তো ব্যবহার করছেন তার অডিয়েন্সের উপর, এবং একটা ডাবল সৃষ্টি করবে, অর্থাৎ একটা সারোগেট সৃষ্টি করবে জীবনের আর একটা প্রতিচ্ছবি যেন দর্শক দেখতে পাবে। এবং ক্যারেক্টার বা মঞ্চে যে অভিনেতারা অভিনয় করছেন, তাদের সাফারিং এর মধ্যে দিয়ে, তাদের কষ্টের মধ্যে দিয়ে দর্শক সেই নিজের কষ্টটাকে ফিল করবে। তো আর্তোর ক্ষেত্রে আর্তো এবং ব্রেক্টের কিন্তু একটা বেসিক ইডিওলজিক্যাল ডিফারেন্স আছে। কারণ আপনারা জানেন যে ব্রেক্ট ডিস্টেন্সের কথা বলছেন, ফিলিং এর থেকে যেটা দূরে, আবার আর্তো কিন্তু ফিলিং এর কথা বলছেন যেটা টেক্সট থেকে দূরে।
এই দুজন ইউরোপীয় ব্যক্তিত্ব প্রবলভাবে প্রভাবিত করে পরবর্তীকালে যে থিয়েটার চর্চাকে। এবং পিটার ব্রুকের মধ্যে যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ব্রেক্ট এবং আর্তো দুজনেরই ইনফ্লুয়েন্স আমরা প্রায় সমানভাবে দেখতে পাই। এটা খুব একটা অসম্ভব একটা কম্বিনেশন, কারণ খুব সহজে ব্রেক্টীয় যে এলিয়েনেশন বা ব্রেক্টীয় যে দূরত্ব স্থাপন করা, আপনারা জানেন যে ব্রেক্ট বারবার বলছেন যে আমরা যদি আধুনিক থিয়েটার কেমন থিয়েটার হবে না, এপিক থিয়েটার, সেটা এপিসোডিক হবে, সেটা ব্রোকেন হবে। আমরা একটা লিনিয়ার ন্যারেটিভ থেকে সরে আসব এবং সরে এসে জীবনের বেশ কিছু অংশকে টুকরো টুকরো করে উপস্থাপিত করার চেষ্টা করব এবং সেখানে ক্রমাগত আমরা কিন্তু সেলফ রিফ্লেক্সিভ হব, অর্থাৎ থিয়েটার যে একটা ইলিউশন, সেই ইলিউশনের প্রক্রিয়াটা আমরা দর্শকের সামনে তুলে ধরব। আর তো কিন্তু একরকম ভাবে ইলিউশন বিরোধী একটা জায়গা নিচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে ধরুন আপনারা নাটক দেখতে এসেছেন সবাই, এই কথাটা একটু বলে নিই। কিছুক্ষণ পরে এই মঞ্চে নাটক শুরু হবে এবং কিছু মানুষ এসে কিছু চরিত্র হয়ে তারা কিছু সংলাপ বলবেন, কিছু মানে অঙ্গভঙ্গির মাধ্যমে, জেস্টারের মাধ্যমে, শব্দ টেক্সটের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করবেন। আমরা সবাই এটা বিশ্বাস করব যে সেই মুহূর্তে আমরা একটা অন্য জগৎকে দেখছি এবং সেই মানুষগুলি একটি চরিত্রকে তুলে ধরার চেষ্টা করছে। অর্থাৎ যেটা আমরা যে ধরনের থিয়েটারের সঙ্গে অভ্যস্ত, সেই থিয়েটারটা ক্রমাগত একটা ইলিউশন তৈরি করে। ব্রেক্ট এই জায়গাটা ভাঙতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন যে এই ইলিউশনটা তৈরি না করে আমরা কিভাবে একটা অ্যান্টি ইলিউশনিস্টিক থিয়েটার করতে পারি এবং থিয়েটারটা যে আসলে একটা থিয়েটার এবং সেটা যে একটা শিল্প কর্ম, সেইটাকে আমরা কিভাবে প্রমোট করতে পারি। আর উল্টো দিকে আমি যেটা বললাম, আর্তোর ক্ষেত্রে এটা একটা সেন্সুয়াল, সেন্সরি ফিলিং এর একটা এক্সপেরিমেন্ট। আর্তোর যে এক্সপেরিমেন্ট গুলো সেটা তার সময়ের থেকে এতটাই এগিয়েছিল যে সেগুলো তার জীবদ্দশায় একটাও ঠিকমতো কাজ করে। দ্য চেঞ্চি, শেলি, বিশ্ববিখ্যাত মানে ইংরেজ কবি শেলির একটি কবিতা আছে, দীর্ঘ কবিতা দ্য চেঞ্চি, সেটা আর্তো একটি নাটকে পরিণত করেন এবং চেঞ্চির যে এক্সপেরিমেন্ট সেটাও ফেল করে। আর তো প্রায় প্রত্যেকটা বিষয়ে সেই অর্থে সাফল্য, ব্রেক্টীয় যে সাফল্য, সেই সাফল্য কখনো পায়, কিন্তু তার ভাবনা পরবর্তীকালে মানুষকে অন্যভাবে অনুপ্রাণিত করেছে। পিটার ব্রুকের মধ্যে আমরা এই দুই ধারা একটা মেলবন্ধন কিন্তু দেখতে পাই। এবং পিটার ব্রুক যখন আমি 70 থেকেই প্রায় ধরি, না তারও আগে 1964 প্রথম পিটার ব্রুক যে কাজটা করছেন সেটা মারাঠ সাদ। একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পিটার ব্রুক যে কাজগুলো ধরেছেন প্রায় প্রত্যেকটিই কিন্তু দুর্দান্ত কিছু মেজর এক্সপেরিমেন্ট, এবং সেই এক্সপেরিমেন্ট গুলো পিটার ব্রুক করেছেন বিশাল বিশাল স্টেজে, সেই অর্থে স্টেজ যেগুলো নয় সেই সব জায়গায়, মানে প্রসেনিয়াম স্টেজের যে ধারণা আমাদের, এইটা যেমন একটা প্রসেনিয়াম স্টেজ, এইমাত্র পর্দাটা সরে গেল, উন্মোচিত হলো এই স্টেজের এই অংশটা যেটা এতক্ষণ দেখা যাচ্ছিল না। এই যে মায়া, এই মায়ার বাইরে বেরিয়ে অন্যান্য ভেন্যু, অন্যান্য স্থানে বিভিন্ন স্পেসকে এক্সপ্লোর করা, এটা পিটার ব্রুকের একটা ট্রেডিশনের অংশ ছিল। এবং মারাঠ সাদ একটা ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট, পিটার রিজের লেখা একটা নাটক, যেটা প্রথম 64-তে উনি করেন। তারপরে চলে আসছে আমি 1971 উনি অর্ধাস্ট করছেন, সেটাও টেড হিউজের লেখা একটা কবিতা, আবার একটি দীর্ঘ কবিতা, যেখানে শুধু সাউন্ড নিয়ে এক্সপেরিমেন্ট করেন ইত্যাদি। দ্য কনফারেন্স অফ বার্ডস করেন উনি সুফি কবি কে নিয়ে। অর্ধাস্টের যে এক্সপেরিমেন্টটা সেটা আবার কোথায় হয় না, ইরানের পার্সেপলিসে, আপনারা জানেন যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পার্সেপলিস, সেখানে ব্রুক গিয়ে অর্ধাস্ট করছে। তো এই জাতীয় মেজর চোখ ধাঁধানো, তাক লাগানো এবং বিশাল বিশাল পার্সেপলিসের, মানে এটা একটা এনশিয়েন্ট রুইন্স, বিশাল প্রস্তরের কিছু স্তম্ভ, তার মাঝে 2 দিন ধরে এই নাটকটা চলতো, সারা রাত্রি ব্যাপী একটা পার্ট, তারপরে আবার পরদিন ভোর থেকে আর একটা অংশ। তো এইভাবে কিন্তু কনফারেন্স অফ বার্ডস বলুন বা অর্ধাস্ট বলুন, পরবর্তীকালে আস করেছেন যেটা ইউএস অ্যান্টি ভিয়েতনাম ওয়ার একটা নাটক। তো এই জাতীয় এক্সপেরিমেন্ট গুলো গ্রুপ করছিলেন। কিভাবে, কাদের নিয়ে?
71-এ উনি সৃষ্টি করলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়েটার রিসার্চ ফ্রান্স, মানে প্যারিসে। এবং সেখানে ওটা লিটারালি একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হয়ে উঠলো। কিভাবে না, ব্রুকের যে রেপার্টরি ছিল, মানে ব্রুকের যে নাট্যকর্মীরা ছিল, যে বন্ধুরা ছিল, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতো এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা একসাথে একটা নতুন থিয়েটার ল্যাঙ্গুয়েজ খুঁজে বার করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেত। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলা দরকার, কারণ আমরা ভারতীয় থিয়েটারকে একটা জায়গা থেকে দেখি এবং পশ্চিমীরা কিন্তু ভারতীয় থিয়েটারের কাছে তাদের প্রত্যাশাটা অনেক বেশি, কারণ তারা মনে করেন যে ইউরোপীয় থিয়েটারের যে সাসপেনশন অফ ডিসবিলিভ, যেটাকে আমি বলি, এই যে ইলিউশন তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু এশিয়ান থিয়েটারের বা আফ্রিকান রিচুয়ালিস্টিক যে থিয়েটার, সেটা থেকে অনেকটাই আলাদা। এবং পশ্চিমী থিয়েটার ক্রমাগত এইটা খুঁজেছে ভারতীয় বা এশিয়ান থিয়েটারের মধ্যে, এবং সেই সার্চ বা সেই খোঁজা থেকেই ব্রুক বারবার কখনো আফ্রিকা, কখনো এশিয়া, কখনো এশিয়ার বিভিন্ন প্রান্তে তিনি ছুটে গেছেন এবং একটা ইন্টারন্যাশনাল কাস্ট নিয়ে তিনি সবসময় কাজ করেছেন, যেটা খুব ইন্টারেস্টিং। এখান থেকেই অবশ্য বিতর্কের সূত্রপাত। আমি একেবারে প্রায় শেষের দিকেই চলে এসেছি, ততক্ষণ হয়ে গেল অনেক। তো এরপরে আসছে আমি মহাভারত, যেটা জয়দীপ সুন্দর করে ইন্ট্রোডিউস করে দিল। ব্রুকের ভারতবর্ষের সঙ্গে যে সম্পর্ক, তার সবচেয়ে বড় জায়গা হচ্ছে মহাভারত ধরা। এখন এটা নিয়ে বলতে গেলে অনেক জিনিস বলতে হয়, তবে পিটার ব্রুকের মহাভারত একটা বিরাট বড়, বিশাল বড় একটা বিতর্ক ছিল যে আদৌ এভাবে স্টেজে মহাভারত করা সম্ভব কি না। এবং খুব ইন্টারেস্টিং যে পিটার ব্রুক কিন্তু স্টেজ শুরু নয়, স্টেজ ভার্সনটার পরে তিনি আবার একটা ফিল্ম ভার্সন করেন। 1985-এ প্রথম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ফরাসিতে মহাভারত হয়, যেটা একটা ইন্টারন্যাশনাল রেপার্টরি ছিল, কাস্ট। তার পরবর্তীকালে যেটা ফিল্ম ভার্সন হয় 1989-এ, সেটা উনি করেন এবং সেখানেও কিন্তু ইন্টারন্যাশনাল কাস্ট দিয়ে প্রথম যে মহাভারতটি, সেটা 9 ঘন্টার মহাভারত ছিল। তারপরে টিভির জন্য, মানে যে ফিল্ম ভার্সনটা করেন টিভির জন্য, সেটা 6 ঘন্টায় নামিয়ে আনা হয়। শেষ পরবর্তীকালে একটা ডিভিডি রিলিজ করে, সেটা আবার 3 ঘন্টায়। এখন বিতর্কগুলো এই জায়গা থেকেই উঠে আসে যে মহাভারতকে কি আদৌ এভাবে রিপ্রেজেন্ট করা যায়, কারণ আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। আমি যখন একটা কোনো টেক্সটকে নিয়ে কাজ করি, তখন সেটা একটা রিপ্রেজেন্টেশন, আমি কিছু দেখাতে চাই। মূলত পোস্ট কলোনিয়াল উত্তর, মানে ঔপনিবেশিক যে সব ক্রিটিকরা আছেন, তারা পিটার ব্রুকের এই কাজটিকে কিন্তু প্রবলভাবে আক্রমণ করেন এবং তার মূল বেসিসটা ছিল এটাই যে মহাভারতের যে এসেন্স, সেটা কি আমরা, সেটা ব্রুক কতটা ধরতে পেরেছেন। এখানে খুব ইন্টারেস্টিং একটা জাস্ট দুটো পয়েন্ট বলবো। বিজয় মিশ্রা, একজন লিডিং পোস্ট কলোনিয়াল ক্রিটিক, তিনি বলছেন যে এই যে ধরুন মহাভারতটা, যে মহাভারত আমি কিভাবে দেখি, তিনি বলছেন যে মহাভারত হচ্ছে এসেনশিয়ালি একটা স্মৃতি টেক্সট, অর্থাৎ এমন একটি টেক্সট যেটা আমাদের মেমোরির মধ্যে, আমাদের স্মৃতির মধ্যে একটা ট্রেডিশনের অংশ হয়ে বারবার ফিরে ফিরে আসে। তো এই যে তার যে চলাচল, তার যে বিপুল বিশাল যে জার্নি, সেই জার্নিটার একটা অন্য প্রেজেন্স আছে, অন্য একটা কনটেক্সট আছে ভারতের যে সংস্কৃতি, কারণ এটা তো বেসিক ফাউন্ডিং কালচারাল টেক্সট অফ ইন্ডিয়া। সেটাকে কি আমি রিডিউস করে আনতে পারি একটা স্টেজ পারফরমেন্সের মধ্যে? এটা একটা প্রথম জায়গা। দ্বিতীয় যে মূল প্রশ্ন, যেটা আরো একজন ক্রিটিক রুস্তম ভরুচা, আপনারা শুনে থাকবেন, তিনি যেটা প্রশ্ন করছেন যে ইতিহাস আর গল্প, মানে ইংরেজিতে হিস্ট্রি আর স্টোরি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কারণ রুস্তম ভরুচার কাছে এবং হয়তো আপামর ভারতীয়র কাছে মহাভারত কিন্তু একটা ইতিহাস, কেবলমাত্র একটা গল্প নয়। আর আমাদের ভারতীয়দের গল্প বলার যে ট্র্যাডিশন, তার সঙ্গে পিটার ব্রুকের গল্প বলার ট্র্যাডিশনটা একেবারেই আলাদা হয়ে যায়। দেখা যায় যে পিটার ব্রুক কেবলমাত্র একটা গল্প বলতে এসেছেন। দেখা যায় যে মহাভারতের মূল ইনসিডেন্টগুলো, মূল ঘটনাগুলোকে বেছে নিয়ে তিনি শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে তুলে ধরছেন, আর কিছু না। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু একটা উত্তর ঔপনিবেশিক, উত্তর আধুনিক সমালোচনা
সৃষ্টি হতে শুরু করে ব্রুকের বিরুদ্ধে। কারণ কোথাও গিয়ে একটা ভারতীয় এপিক যে রেঞ্জে যে সংস্কৃতির কথা বলে সেটা কিন্তু ব্রুক তার নাটকের মধ্যে ধরতে পারেননি। আর একটা সমস্যা ছিল তার ইন্টারন্যাশনাল কাস্ট। এটা ব্রুক ডেলিভারিটলি করেছিলেন, ইচ্ছা করেই করেছিলেন, কিন্তু একজন ভিয়েতনামিজ, একজন আফগান, একজন পাকিস্তানি, একজন ভারতীয়, একজন ব্রিটিশ, একজন পোলিশ, একজন ফ্রেঞ্চ, এই জাতীয় অভিনেতাদের নিয়ে যে মহাভারতকে তিনি দাঁড় করানোর চেষ্টা করেন, সেখানেও কোথাও কিন্তু এই ভারতীয়ত্বের একটা অভাব আমরা দেখতে পাই। এইটা মূলত ব্রুকের আশা, কারণ তখন ওই ইন্টারকালচারাল থিয়েটারের একটা ডিবেট চলছিল, সেখান থেকে কিন্তু আমরা অনেকটা সরে এসেছি। একবিংশ শতাব্দীর যে থিয়েটার সেটা মূলত এক্সপেরিমেন্ট। এবং আমরা যদি প্রভাবের কথা বলি বা একদম শেষ পর্যায়ে ভারতীয় থিয়েটারে যে নতুন কাজগুলো হচ্ছে, আমি বলবো অবশ্যই সেগুলো পিটার ব্রুকের দ্বারা ইন্সপায়ার, উদ্বুদ্ধ। কারণ কোথাও গিয়ে পিটার ব্রুক এই যে ব্রেক থ্রু এবং আর্কোডিয়ান যে ঘরানা, এই দুটোর যে মেলবন্ধন ব্রুক সৃষ্টি করার চেষ্টা করলেন, সেখানেও কিন্তু এই নতুন নতুন কাজ করা এবং ভ্যারাইটি, এবং কোথাও গিয়ে থিয়েটার কি বলতে চায়, কিভাবে আমি আরো অন্যভাবে, মানে ডমিনেন্ট একটা ওয়েস্টার্ন ডিসকোর্সের বাইরে গিয়ে আমি থিয়েটারের অভিজ্ঞতাটাকে কিভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারবো, ভাগ করে নিতে পারবো, সেটা ছিল ব্রুকের মূল কনসার্ন। এবং সেটা কিন্তু আমরা আজকে বিভিন্ন ধরনের যে থিয়েটার চর্চা আমরা দেখছি। আপনারা জানেন যে এবছর এনএসডি ভারত রং মহোৎসবের 25 বছর হলো, যেটা আসলে ভারতীয় থিয়েটারের একটা শোকেস। যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রথম ভারত রং মহোৎসব করে 2000 সালে, 1999 সালে, সেখান থেকে শুরু করে আজকে 24 অব্দি 25 বছরের যে যাত্রা পথটা, সেখানে কিন্তু বারবার এই বৈচিত্র্যকেই সম্মান জানানো হয়েছে। অর্থাৎ আমাদের থিয়েটার একটা বৈচিত্র্যের কথা বলে, যেটা পিটার ব্রুক এই তার থিয়েটারের মধ্যে দিয়ে আনার চেষ্টা করেছে। খুব ছোট্ট করে আমি একটু পিটার ব্রুক সম্বন্ধে দুটি কথা বললাম। ধন্যবাদ।